তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ, অপরাধী শনাক্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে জানালো সিআইডি। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত 1। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকেই, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 4 জেলের সাজা। চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সরকারি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। নতুন স্বপ্ন নিয়ে বাঙালির দোরগোড়ায় নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিন এবং আমি সাইফুল রুদ্র। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তার ভাই বোন সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সকালে কুমিল্লা সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, তনুর বড় ভাই, চাচাতো বোন, তনুর বান্ধবী এবং তার মা সহ ক্যান্টনমেন্ট বোর্ডের 4র্থ শ্রেণীর এক কর্মচারীকে সকাল 8:30টায় সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। এদের মাঝে তনুর বান্ধবী ও ক্যান্টনমেন্ট বোর্ডের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের 5 জনকে নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে যায় সিআইডির টিমটি। হত্যাকাণ্ডের মূল কারণ ও অপরাধীকে শনাক্ত করতে প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন সিআইডির কর্মকর্তারা। এখানে সবাইকে জিজ্ঞাসা করা যায়নি, আরো কিছু সদস্যদের আমরা আরো জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে আমরা আগে জানব যে কখন এই যে 6টা থেকে 6:30 থেকে এই 11:30 লাস্টে পাওয়া গেল, এই সময়ের মধ্যে টাইমের সিকোয়েন্সে কারা কারা এই রাস্তা দিয়ে ডিউটি করেছে। দুদিন পার হতে চললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৈশকালীন এলএলএম কোর্সের ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যার কোনো কুলকিনারা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্লগে লেখালেখি নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড, সেই প্রশ্নেরও সুরাহা করতে পারেনি পুলিশ। গ্রেফতার হয়নি কেউ। সকালে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানান। চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যতগুলি বিষয় মাথায় রাখা উচিত তার সবগুলি বিষয় মাথায় রেখে আমরা করতে পারছি, তো সবগুলি বিষয়। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 10 জন। সকালে সদর উপজেলার ছয়াল এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান বিকাশ রায়ের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজামুল গনির সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। উভয় পক্ষের লোকজন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে 3 জন গুরুতর সহ 10-12 জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় আতা মির নামের 1 জন ইতিমধ্যে মারা গিয়েছে। এই বিষয়ে মামলা রুজু সহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত। আর এই ঘটনার সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখতেছি যে তারা দোষী কিনা বা তাদের নামে কোনো অভিযোগ আসে কিনা। ফরিদপুরে 2 পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে সড়ক অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরে ফরিদপুর পৌরসভার পশ্চিম খাবাসপুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানান, ভোর 4টার দিকে মানিক ও ভরত নামে পৌরসভার 2 পরিচ্ছন্নতা কর্মী কাজে বের হন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে রাখে। সকালে খবর পেয়ে শত শত পরিচ্ছন্নতা কর্মী রাস্তায় নেমে আসেন। টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এদের গ্রেফতার করে
শাস্তির ব্যবস্থা করুন। আর যতক্ষণ পর্যন্ত শাস্তির ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ কোনো কাজে যাব না। পূর্ণ তদন্ত হবে, আমরা আশ্বস্ত করতেছি আপনাদেরকে, যথাযথ সম্ভব এটার তদন্ত হবে এবং যত জলদি সম্ভব আমরা এর পিছনে যারা আছে, নেপথ্যে যারা আছে আমরা অ্যারেস্ট করব। চুয়াডাঙ্গার দর্শনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আলম আশরাফের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শনা পৌর ভবনের পেছনে 2,41,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্র ভবন। সম্প্রতি এর নির্মাণ কাজে প্রয়োজনীয় রডের পরিবর্তে বাঁশের চটা ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্মকর্তারা। নিজে হাতুড়ি দিয়ে ভেঙে দেখি যে হ্যাঁ চাটা মানে বেরিয়ে গেছে, বাঁশের ওইটা বেরিয়েছে। আর রডের বদলে বাঁশের চটা দিয়ে ঢালাই করা হচ্ছে। আমরা আসার পরপরই দেখলাম যে হ্যাঁ সত্যি বাঁশের চাটা দিয়ে এখানে ঢালাই করা হচ্ছে। এইখানে ত্রুটি স্যার ফিজিক্যালি এটাই স্যার, আর আমার কনফিডেন্স এবং যদি কোনো প্রবলেম কারোর দ্বিধাবোধ হয় বা সংকোচবোধ হয় আমি সেখানে চ্যালেঞ্জ করতে পারি। চিপসি দিয়েছে কিন্তু ছোট, একদম ছোট, যেটাকে সুরকি বলে, ওইটা হয়ে গেছে, ওইটার পরিমাণটা বেশি হয়ে গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ঘটনার সত্যতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে ঘটনাটি ঘটেছে আসলে সত্য। এখানে ওই যে লুপের যে রডের পরিবর্তে যে মানে বাঁশের কুঞ্চি ব্যবহৃত হয়েছে, তদারকি অবহেলায় এটা হয়েছে। এটার যথাযথ তদন্ত হওয়া উচিত এক্সপার্টিস দিয়ে, এবং তার শাস্তিও হওয়া দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে। 3,750 বর্গফুটের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণের কাজ পায় রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান জয় ইন্টারন্যাশনাল। এরই মধ্যে ভবনের 70% কাজ শেষ হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। এদিকে গাইবান্ধার একটি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজেও রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানায়, সকালে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে সদর উপজেলার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারের মেঝে ঢালাই করছিল নির্মাণ শ্রমিকরা। এ সময় এলাকাবাসী সেখানে গেলে নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। এর আগেও রাতের আধারে শৌচাগারের ছাদ ঢালাইয়ের রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয় বলে জানান তারা। গত বছরের সেপ্টেম্বরে জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের আওতায় 7 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ শুরু হয়। পরে আব্দুল খালেক নামে সাদুল্লাপুর উপজেলার এক ঠিকাদারকে নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়। এদিকে তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী। দিনের বেলা লোকজন দেখবে, জনগণ দেখবে, করে নাই সেই বিধায় রাতের অন্ধকারে তারা ঢালাইয়ের রডের বদল কুঞ্চে ব্যবহার করতো। আমি সেগুলো ভাঙিয়ে দিছি এবং কাজ স্টপ রাখছি। এর কারণে আমাদের বাচ্চা কাচ্চারা ভিতর মারাও যেতে পারে, এই ইয়েটা ভাঙি যেতে পারে। লিন্টেলের মধ্যে বাঁশের মানে লোহা রডের সাথে বাঁশের কঞ্চি ব্যবহার করছে। এটা নিতান্তই দুঃখজনক, নিম্নমানের কাজ বলে প্রতীয়মান হয়, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত। আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ওই সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাতা প্রতিষ্ঠান যে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। বাংলা সময় আরো থাকছে। সিলেট বিভাগে ইউনিয়ন পরিষদে তৃতীয় দফায় শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রার্থী ও ভোটারদের সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে কমিশন। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে 1800 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ভোরে মেঘনা নদীর মোহনায় এমভি ফারহান 3 লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, নোয়াখালী থেকে হাতিয়াগাবী এমভি ফারহান 3 লঞ্চটি মেঘনার মোহনায় এসে যাত্রাবিরতি দেয়। এ সময় লঞ্চের কেবিনে লুকিয়ে রাখা 9টি ড্রাম উদ্ধার করা হয়। পরে সেসব ড্রাম থেকে 1800 কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকা এলাকার সাধারণ মানুষ, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এদিকে একই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় রাজেশ্বর এলাকা থেকে 4 জেলেকে আটক করে নৌপুলিশ। পরে আটককৃতদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকাগামী একটি লঞ্চ ফারহান 3, এই লঞ্চে বিপুল পরিমাণ জাটকা পরিবহন করা হচ্ছে। তো সংবাদ পাওয়া মাত্রই আমি আমার অপারেশন ফোর্স নিয়ে নদীতে আমরা অভিযান শুরু করি। লঞ্চের বিভিন্ন জায়গা থেকে স্পেশালি ডেক থেকে আমরা প্রায় 1800 কেজি জাটকা জব্দ করতে সক্ষম হই। পুরনোকে পেছনে ফেলে সব না পাওয়ার বেদনাকে ধুয়ে মুছে নতুন স্বপ্ন আর উদ্যমে দোরগোড়ায় প্রত্যাশার আলোয় রাঙানো আরেকটি বছর। দিবসটিকে বরণ করে নিতে ব্যস্ততা বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে। বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রাকে সার্থক করে তুলতে চারুকলা জুড়েই চলছে বর্তমান আর প্রাক্তন শিক্ষার্থীদের জোর প্রস্তুতি। ইতোমধ্যে বড় বড় কাঠামো থেকে শুরু করে মুখোশ তৈরির কাজ শেষ পর্যায়ে বলে জানালেন আয়োজকরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। চারিদিকে কাঁচা রঙের গন্ধ আর সাজ সাজ রব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ঢুকতেই চোখে পড়ল বাহারি রঙের পাখি, ফুল, হাতি, লক্ষ্মী, পেঁচা, বাঘসহ লোকজ নানা বিষয়ে আঁকা সরাচিত্র আর মুখোশ। প্রত্যেকেই গভীর মনোযোগে তুলির আঁচড় টানছেন বিভিন্ন নকশাকর্মে। অল্প কিছুদিন সময় দিন বাকি, তো এখন দিনরাত সব মিলিয়ে কাজ করছি আর কি। সময় তো নাই, সেহেতু আমরা অনেকগুলো স্ট্রাকচারই ধরছি আর আমরা সবাই মিলে রাত দিন পরিশ্রম করতেছি, তো হয়ে যাবে। সারাদিন তো হয় কাজ, রাত্রেও হয় কাজ। উপলক্ষটা যেন শুধুমাত্র বৈশাখ নয়, এই আয়োজনটি একই সাথে নতুন পুরনো সবার মিলন মেলাও বটে। আর তাই তো প্রাণের টানে প্রাক্তনরাও প্রতিদিনই ছুটে আসেন এখানে। টানের কারণে চলে আসতে হয়, এটা ছাড়া যায় না আর কি। মঙ্গল শোভাযাত্রার কাজের সময় সবাই চলেই আসে। বৈশাখ আসলে সিনিয়র জুনিয়র সবার, চারুকলার শুধু রানিং স্টুডেন্টদের না। উপলক্ষটা আসলে শোভাযাত্রা, এই কারণে শত ব্যস্ততার মধ্যেও আমরা এখানে আসি, সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়। মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 2 দশকেরও আগে যে শোভাযাত্রার প্রচলন তা এখনো অপূর্ণই রয়ে গেছে বলে আক্ষেপ উদ্যোক্তাদের। আমরা দেখেছি মুহররমের সময় শোভাযাত্রা হতো, আমরা দেখেছি জন্মাষ্টমীর শোভাযাত্রা হতো, কিন্তু এগুলো ধর্ম বা সম্প্রদায় বিশেষে। মঙ্গল শোভাযাত্রার সবথেকে পজিটিভ দিকটা হচ্ছে সবকিছুর মধ্যে মানুষকে মিলিত করবার জন্য এবং সর্বসাধারণের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার একটা কিন্তু বিষয় মাথায় রেখে এগুলো করা হয়। বাংলা 1395 থেকে 1422, সময়ের পালে হাওয়া কিছু কম বদলায়নি। 27 বছর আগে যে উৎসবের শুরুটা হয়েছিল কয়েকজন উদ্যমী তরুণ আর শিক্ষকের হাত ধরে, সেই শোভাযাত্রাই আজ দেশের আনাচে কানাচে প্রধানতম উৎসবে পরিণত হয়েছে। আর তাই প্রতিবারের মতো এবারও দিনটিকে বরণ করে নিতে চারুকলায় চলছে ব্যাপক প্রস্তুতি। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের সামনে রেখে চট্টগ্রামের ফ্যাশন ও বুটিক হাউসগুলোতে এখন সাজ সাজ রব। সবাইকে উৎসবের রঙে রাঙাতে নির্ঘুম রাত কাটাচ্ছেন এই শিল্পের কারিগররা। গরম আবহাওয়ার কারণে এবার সুতির কাপড়ের উপর গুরুত্ব দিচ্ছেন ডিজাইনাররা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মেশিনের খটখট শব্দে রাত দিন নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন বুটিক শিল্পের কারিগররা। পহেলা বৈশাখে রঙিন পোশাকে রাঙাতে কেউ করছেন কাটিং, কেউ ব্লক, আবার কেউ বা করছেন স্ক্রিন প্রিন্টের কাজ। তার শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই বুটিক শিল্পের কারিগরদের। বৈশাখের সামনে রাত দিন আমরা না ঘুমিয়ে কাজ করতেছি, নতুন নতুন ডিজাইন আমরা সেলাই করি। বাহারি ডিজাইনে নানা রঙের শিল্পীরা কাপড়ের উপর ফুটিয়ে তুলেছেন বিচিত্র সব নকশা। উৎসবপ্রিয় বাঙালির চাহিদার কথা মাথায় রেখে কারিগররা তৈরি করছেন বৈশাখী পোশাক। ব্লকের চেয়ে স্ক্রিন প্রিন্টের ডিমান্ড একটু বেশি, ক্লায়েন্টের চাহিদা বেশি, তাই আমরা স্ক্রিন প্রিন্টটাকে একটু বেশি ডেভেলপ করতেছি। নতুন নতুন চাহিদাগুলো আমরা যেন পূরণ করতে পারি, স্টাইল করে আমরা চেষ্টা করতেছি। কারিগরদের তৈরি কাপড়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলো যেন আরো রঙিন হয়ে উঠেছে। এবার বৈশাখের পোশাকে নতুনত্ব আনতে লাল সাদার পাশাপাশি থাকছে নানা উজ্জ্বল রঙের সমাহারও। পয়লা বৈশাখ মানেই বুঝতাম শুধুমাত্র সাদা লালের প্রাধান্য, কিন্তু আমরা যারা ডিজাইনার আমরা এটাকে একটু চেঞ্জ করে এখন এটাকে অনেক রঙের সমাহার নিয়ে এসেছি। যেমন ধরেন লালের সাথে কমলা, হলুদ, সবুজ, মেজেন্টা এইসব কালারগুলো এসছে এবং অবশ্যই সাদাকে ঘিরে। চট্টগ্রাম নগরীতে ছোট বড় 30টিরও বেশি বুটিক হাউস রয়েছে আর শোরুম রয়েছে 300রও বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের আফমি প্লাজায় আছেন রিপোর্টার কমল দে। বৈশাখের কেনাকাটার খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। কমল, কেমন দেখছেন কেনাকাটা?
প্রাণের উৎসবে মেতে উঠবে। মূলত বাংলার যে প্রাণের উৎসব পয়লা বছরকে বরণ করে নেওয়া এবং সেটা বর্ষ বিদায় 13 এপ্রিল বর্ষ বিদায় এবং 14 এপ্রিল বর্ষবরণ, এই দুটি উৎসবকে সামনে রেখে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে দুটি দিনকে বরণ করে নেওয়া, মানে যে বরণ করে যে নতুন বছরকে বরণ করে নেওয়া যে উৎসব, সেই উৎসব মেতে ওঠার জন্য আমরা দেখেছি কিন্তু সাজ সব পুরো বন্দরনগরী জুড়ে। বিশেষ করে বন্দরনগরী মার্কেটগুলোতে এখন চলছে কেনাবেচার ধুম। বিশেষ করে দেশীয় যে পণ্য রয়েছে পাঞ্জাবি পায়জামার সাথে সাথে শাড়ি, তারই কেনার জন্য কিন্তু এখন আমরা দেখেছি প্রতিটি মার্কেটে কিন্তু তো ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখেছি আমরা। এক্ষেত্রে আমরা বলি যে চট্টগ্রামে যেগুলো মার্কেট রয়েছে সবগুলিতে এখন উৎসবের আমেজ এক প্রকার, আর যে কারণে তারা কিন্তু এই বিক্রির জন্য কিন্তু তারা সাপ্তাহিক যে বন্ধগুলি ছিল সেই বন্ধগুলি তারা বাতিল করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আজ শুক্রবার সরকারের বন্ধ দিন, তার মাঝে কিন্তু যেসব বিপণী বিতান রয়েছে সবগুলো বিপণী বিতান অন্যান্য যেসব বিপণী বিতান রয়েছে সবগুলি বিপণী বিতানে কিন্তু এ জন্য দর্শকদের ভিড়ে তাদের যারা ক্রেতা তারা পছন্দনীয় পণ্যটি তারা পাঞ্জাবি যেমন আপনি রঙিন শাড়ি বা রঙিন যে বিশেষ করে তারা অভিযোগ করছেন রাখা দরকার। দর্শক, যান্ত্রিক সমস্যার কারণে আমরা ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না। আমাদের সহকর্মী কমল দে আমাদেরকে বৈশাখী কেনাকাটার খবর জানাচ্ছিলেন চট্টগ্রামের আফমি প্লাজা থেকে। বাংলা সময় আরো থাকছে। পর্যটকদের জন্য বান্দরবানের স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল গড়ে তুলছে সরকার। অত্যাধুনিক আবাসন ব্যবস্থা সহ থানচিতে নির্মিত হচ্ছে পর্যটন কেন্দ্র। চট্টগ্রামের বাঁশখালীতে নিহতের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিকেলে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। বাংলাদেশে যে এইরকম একটা উপকূলীয় এলাকায় এই প্রকল্প করার সময় এই পরিবেশ সমীক্ষা করা হয়, পরিবেশ সমীক্ষার কোনো উদ্যোগই নেওয়া হয় না, এমনকি পরিবেশ ছাড়পত্রও নাই। তার এইটা সরিয়ে নেওয়া শুধু না, পুরো উন্নয়ন প্রকল্প নিয়েই একটা পুনর্বিবেচনা করতে হবে এবং জনগণের উপরে যে ভয়ঙ্কর নিপীড়নের একটা জাল তৈরি করা হয়েছে সেই জাল থেকে বাঁশখালী এবং অন্যান্য প্রকল্পকে মুক্ত করতে হবে। সিলেট বিভাগে ইউনিয়ন পরিষদের 2 দফা শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর তৃতীয় দফা নির্বাচন নিয়েও বেশ আশাবাদী প্রার্থী, সমর্থক ও ভোটাররা। 23 এপ্রিল বিভাগের 4 জেলার 7টি উপজেলার 62টি ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন রয়েছে কঠোর অবস্থানে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 23 এপ্রিল অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। 22 ও 31 মার্চ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় দফায় সিলেটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ ফুরফুরে মেজাজে আছেন সবাই। ভোটার ও প্রার্থী উভয়ই আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার ব্যাপারে আশাবাদী। নির্বাচন মানুষের উৎসাহ আরো দলীয় নির্বাচনে আরো উৎসাহ বাড়িছে। আশা করি শান্তিপূর্ণ হবে, নিষ্পাটে সব ভোটার জনতাপুর ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীকের চেয়ে যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার ব্যাপারে ভোটারদের আগ্রহ বেশি। যে প্রার্থী এলাকার উন্নয়ন কাজ করবে সেই প্রার্থীকে আমরা নির্বাচিত করব। এলাকাত কাজ করব, যোগ্যতা মানুষ এও মনে হয় বেশি নিব। তবে দলীয় প্রতীকে নির্বাচনের সুফলের কথা বললেন আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপ নিয়েছে যে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য, আমার বিশ্বাস এটা উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ নেবে। স্থানীয় প্রশাসন একটি আদালত,
এখানে অনেক মানুষের ভিতরে এই কথা হচ্ছে যে আমাদের মাঝে যদি যেভাবে মানুষের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা কি বিচার কি সঠিক পাবো কি পাবো না। সিলেট বিভাগের শীর্ষ এই নির্বাচন কর্মকর্তা জানালেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করতে তারা কঠোর অবস্থানে। নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন কিংবা নির্বাচনের জন্য যে কোনো কর্মকর্তার যদি এবার দায়িত্বের প্রতি কোনো অবহেলা কিংবা দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটে, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 23 এপ্রিল সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার 15টি, সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার 26টি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার 14টি এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার 60টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সদর থানা বিএনপি ও আওয়ামী লীগ। দুপুরে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিকল্পিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বিএনপির বিজয় নস্যাৎ করতে চায়। হুমকি ধামকি দিয়ে তারা ক্ষান্ত হচ্ছে না, পরিবারের সদস্যদের তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ প্রয়োগ করছে। তারপরও তারা মিথ্যা মামলা দায়ের করছে। লালপুর বাগাতিপাড়া পরাজয়কে দেখে তারা অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত যে আমাদের কোনো জনপ্রিয়তা নাই। ঠিক নাটোর সদর আসনের 7টি ইউনিয়ন পরিষদে আমরা হারবো, এইটাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এইটা থেকে তারা জনগণকে একটা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, তার নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা নিজেরাই ঘটনা ঘটার এরকম ধরনের। চলতি মাসেই ঢাকা কেন্দ্রীয় কারাগারকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ ইফতেখার উদ্দিন। সকালে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তর সম্মেলন কক্ষে তিনি একথা জানান। 1902 সালে 17 একর জমির উপর মূল ঢাকা কেন্দ্রীয় কারাগার নির্মিত। কারাগারের স্থাপনাসমূহ অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। কারাবন্দীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার কারণে ধারণ ক্ষমতা বর্তমানে 2684 থেকে 8000 বন্দী আমাদের এখানে অবস্থান করছে এবং অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। পুরাতন ঢাকা এলাকায় অনেক যানজট বৃদ্ধি পেয়েছে। সার্বিক বিবেচনায় সরকার পরিকল্পনা করেছেন যে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বৃহৎ পরিসরে ঢাকার বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারই অংশ হিসাবে গাজীপুর জেলার কাশিমপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। যমুনা ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন সেলিমকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে স্বজনরা। বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। স্বজনরা জানায়, গতকাল সকালে অফিসের কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন সেলিম। সে শহরের কান্দিরপাড় এলাকায় পৌঁছালে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে মোবাইল ফোনে তার ছোট ভাই শাহাদাত হোসেনের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা। এই ঘটনায় রাতে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার ভাই শাহাদাত হোসেন। ওনার ফোন থেকে আমার মোবাইলে কল আসে যে ওনাকে কিডন্যাপ করেছে এবং তো যখন ওনাকে কিডন্যাপ করছে তখন ওনাকে অনেক মারধর করতেছিল। এক পর্যায়ে ওনাকে বলছে যে ওনাকে মেরে ফেলবে, ওনাকে 1 কোটি টাকা চাঁদা দিতে হবে আর কি। প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি আমার ভাই যেন আমাদের কাছে ফিরে আসে। পঞ্চগড়ে যৌতুকের দাবিতে রিনা রানী নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতা স্বজনরা জানায়, 1 বছর আগে বোদা উপজেলার বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতীশ চন্দ্র রায়ের সঙ্গে আটোয়ারী উপজেলার মেহেরপুর গ্রামের রিনা রানীর বিয়ে হয়। বিয়ের পর কয়েকবার যৌতুক সহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 6 এপ্রিল যৌতুক দাবি করলে তা দিতে না পারায় স্ত্রী রিনাকে মারধর করে স্বামী সতীশ চন্দ্র রায়। পরে গতকাল স্বজনরা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। আমার বাপের বাড়িতে পাঠাতে যে তুমি আরো জটিল নিয়ে আসো, এভাবে 20 লাখ টাকা আমরা জটিল দিচ্ছি। দেওয়ার পরেও তাও বলতে আরো নিয়ে আসো। তখন এইভাবে মারতে এমন একদিন এমন ভাবে মারছে, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মারামারি জনিত কারণে সে সেখানে ভর্তি হয়। স্বামী কর্তৃক নির্যাতন এবং তার সমস্ত শরীরের বিভিন্ন জায়গায় তার মারামারির তাকে পিটানোর যে চিহ্নগুলো, সেগুলো অনেক বড় বড় শারীরে তার শরীরে মারামারির চিহ্ন রয়েছে।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 3 জন। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চিনি ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং 3 জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। চট্টগ্রামে ইদ্রিস নামে এক মাছ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে নগরীর সদরঘাটে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায়, ব্যবসায়ী ইদ্রিসের কাছে দীর্ঘদিন ধরেই চাঁদা দাবি করে আসছিল স্থানীয় সন্ত্রাসীরা, কিন্তু টাকা না দেয়ায় গতরাতে বাড়ি ফেরার পথে সদরঘাটের ইমরান সড়ক এলাকায় তার গতিরোধ করে কয়েকজন যুবক। এ সময় তাকে গুলি করে ও এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকায় নিয়ে আসার পথে ইদ্রিসের মৃত্যু হয়। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 2 গাড়ি কি হচ্ছে, মানুষ আসি পিছন থেকে আটকায়, ছেলে পেলে মানে কি কুবাইতেছে মারামারি। মেডিকেলে আনার পর এরা কয় আমরা আলগা ব্যান্ডেজ করে দিব, তোমরা টাকা লয়ে যেতে হবে, এখানে পারা যাবে না। তারপর আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে টাকার পথে মারা গেল। ইদ্রিস একটু গুরুতর আহত হওয়ায় তার পায়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অ্যাম্বুলেন্সে নেওয়ার পথের মধ্যে ভোরবেলার দিকে মারা গেছে। শুল্ক ফাঁকির অভিযোগে সাতক্ষীরায় প্রায় 1.5 কোটি টাকা মূল্যের ভারতীয় পান জব্দ করেছে বিজিবি। রাতে ভোমরা বন্দরের মাসকল চেকপোস্টে পান ভর্তি 11টি ট্রাক জব্দ করা হয়। বিজিবি জানায়, ৬৬,৩০০ কেজি পানের মধ্যে ৮১০ কেজি পানের শুল্ক দেয়া হলেও বাকি ৩৩,৯০০ কেজি পানের কোনো শুল্ক দেয়া হয়নি। এ ঘটনায় শুল্ক ফাঁকির অভিযোগ এনে আমদানিকারক প্রতিষ্ঠান দুটির মালিক সহ 2 জন কাস্টমস কর্মকর্তাকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে বিজিবি। দুটো চালান মিলে আমাদের ৬৬,৩০০ কেজি পান ছিল, যার মধ্যে ৩২,৮১০ কেজির কাস্টমস ডিউটি দেওয়া হয়েছে এবং ৩৩,৪৯০ কেজির কাস্টমস ডিউটি দেওয়া হয়নি। প্রচুর পরিমাণ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এই পানটা নিয়ে যাওয়া হচ্ছিল। এটার প্রেক্ষিতে আজকে আমরা স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট 25-এর B ধারায় অবৈধ মাল ক্যারি করার অপরাধে এটা আমরা পুলিশে একটা কেস করে দিচ্ছি। বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। 1967 সালে প্রতিষ্ঠিত সদর হাসপাতালটি 1970 সালে 50 শয্যা থেকে 100 শয্যায় রূপান্তরিত হয়, কিন্তু বাড়েনি জনবল। হাসপাতালে চিকিৎসকের 24টি পদের মধ্যে 14টি শূন্য বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ও স্বজনদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাওয়া যায় না। অনেক সময় হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হয় রোগীরা। সার্জারি ডাক্তার এখানে নাই, যার জন্য আমাদের এখানে এসে বিড়ম্বনা পড়ছে। সিরিয়াল দিয়ে রয়েছি, বহু সময় এসে দাঁড়ায় রয়েছি, কোনো খবর নেই। প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাই যে আমাদের এই জায়গায় ডাক্তার বৃদ্ধি করুক। নার্স তো অনেক কম, তারপরে ডাক্তারও কম, চোখের ডাক্তার নেই, কানের ডাক্তার নেই, দাঁতের ডাক্তার নেই, এগুলো তো কম আছেই, সার্জারি নেই। 100 বেড নামে মাত্র, কিন্তু রোগী থাকে প্রায় 150 থেকে 250। এই রোগীদের সেবা দিতে আমাদের একটু কষ্ট হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। তো আমরা প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে করে জনবল সংকট, এই জনবলের শূন্যতা পূরণ। যশোরে গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে 2 জন নিহত ও শত শত ঘরবাড়ি সহ গাছপালা ক্ষতিগ্রস্ত হয়। সর্বনাশ এই ঝড়ে উড়িয়ে নিয়ে যায় সদর উপজেলার দিনমজুর গোলাম মোল্লার বসতঘরও। সেই সঙ্গে নষ্ট হয়ে যায় তার কলেজ পড়ুয়া মেয়ে কেয়ার বই খাতা। দরিদ্র বাবার পক্ষে নতুন বই কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় তার উচ্চশিক্ষার স্বপ্ন ভেঙে যাওয়ার পথে। এই অবস্থায় কেয়ার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় যশোর সদর উপজেলার শত শত ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয় গাছপালা ও জমির ফসল। সর্বনাশে ঝড় থেকে রক্ষা পায়নি পতেঙ্গালী গ্রামের দরিদ্র গোলাম মোল্লার বাড়িটিও। আকস্মিক ঝড়ো হাওয়ায় তার মাথার উপর থেকে উড়ে যায় ঘরের ছাউনি। এতে আসবাবপত্রের সঙ্গে পানিতে ভিজে নষ্ট হয়ে যায় তার কলেজ পড়ুয়া মেয়ে কেয়ার বই খাতা। দিনমজুর বাবার পক্ষে নতুন বই কেনার সামর্থ্য না থাকায় উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে মেধাবী ছাত্রী কেয়া। বই কেনার সামর্থ্য নেই, তারপর আমার সামনে পরীক্ষা, ঘরবাড়ি ভেঙে চুরে
গেছে। এখন এই বিষয় নিয়ে আমি দুশ্চিন্তায় আছি। ঝড় বৃষ্টিতে আমার এই ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ার পরের থেকে আমি খুব দুশ্চিন্তার ভিতরে রয়েছি। যখন এই মেয়েটার বই খাতা আমি কি করে কিনবো আর কি করে এই সংসার চালাবো। এই অবস্থায় কেয়ার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য সরকারি বেসরকারি সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। এখন সবাই যদি পাশে দাঁড়ায় তা খুব কষ্টের মধ্যে আছে, তার ইচ্ছুক আছে পড়াশুনো, কিন্তু তার বাপের সামর্থ্য নেই। ঘর দরজা ঠিক করতে তাদের অনেক কষ্ট হবে, তারা গরিব মানুষ, তাদের আয় রোজগার খুব কম, দিন আনা দিন খাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাতে এই বিষয়টাকে নিয়ে একটু দৃষ্টি লক্ষ্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং আমাদের যশোর জেলা থেকে বিভিন্ন সমর্থক গোষ্ঠী এবং বিভিন্ন বড় মানের লোকেরা যাতে তারা হেল্প করে। কেয়া যশোরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মানবিক বিভাগে অধ্যয়ন করছে। সময় সংবাদ, যশোর। বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে স্বতন্ত্র একটি ট্যুরিজম অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে থানচিতের সীমান্ত অবকাশ নামে বিশেষ কেন্দ্র গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেখানে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য অত্যাধুনিক আবাসন ব্যবস্থা। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে বিজিবির তল্লাশি চৌকি। থানচি ঘুরে এসে শাখাউত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। ৪,৪৮০ বর্গ কিলোমিটার আয়তনের বান্দরবন পার্বত্য জেলায় মাত্র ১,৭০০ কিলোমিটার সমতল ভূমি হলো, বাকি ২,৫০০ বর্গ কিলোমিটার ভূমিতে রয়েছে বান্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়, নদী, বৃক্ষরাজি সবই রয়েছে বান্দরবনে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড়, কেওকারডং। কিন্তু বিনোদনের এত কিছু থাকার মাঝেও পর্যটকদের সমস্যার অন্ত নেই। পাহাড়ের মাঝখান দিয়ে উঁচু নিচু ঢালের উপর দিয়ে আগাছা ভাবে আসাটা, এটা যেটা না দেখবে সে বুঝতে পারবে না। থাকার মানে একটু সমস্যা, এটা যদি করে আর একটু সিকিউরিটি একটু ঘাটতি আছে। এই অবস্থায় বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজম হাব গড়ে তুলতে চায় সরকার। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে থানচিতে সীমান্ত অবকাশ নামে একটি বিশেষ অঞ্চল গড়ে তুলেছে বিজিবি। আমরা সীমান্ত অবকাশ নাম দিয়েছি যেটাকে, এইটাকে আমাদের এখন পরিকল্পনা হচ্ছে এইখানে এই পর্যটন শিল্পটাকে পুরাটাকে ছড়িয়ে দেওয়া। বিজিবির উদ্যোগে সীমান্ত অবকাশের কাজ শুরু হওয়ার পর থেকে পুরো এলাকার চিত্রই পাল্টে গেছে। পর্যটকদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এখানকার আদিবাসীদের নিয়ন্ত্রিত বাজারগুলো। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল, যেসব জায়গাগুলো আমরা সচরাচর আমাদের আলোচনায় আসিনি, সে সকল জায়গায়ও আপনার ভ্রমণের সুযোগ পাবেন। সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থার আওতায়ই হবে। আমি মনে করি বাংলাদেশকে ভিন্নভাবে আবিষ্কার করতে সক্ষম হব। সীমান্ত অবকাশের অবস্থান সুউচ্চ পাহাড়ের উপরে হওয়ায় নিমেষে চোখে পড়ে বান্দরবান পার্বত্য জেলার সবগুলো পাহাড়। এখান থেকে পর্যটকরা যেতে পারেন আশপাশের সবগুলো পর্যটন কেন্দ্রে। চট্টগ্রাম শহর থেকে ৭৪ কিলোমিটার দূরে বান্দরবান সদর, এরপর আরো ৮২ কিলোমিটার দূরে অবস্থান এই বান্দরবানের থানচির। কিন্তু পর্যটকরা এখানে এসে থেমে থাকতে চায় না, তারা চলে যেতে চায় আরো গভীরে, আরো দুর্গমে। এরই প্রেক্ষিতে দেখা যায় নিরাপত্তা এবং আবাসন সংকট। আর এই অবস্থায় এখানে গড়ে তোলা হচ্ছে বিশেষ ট্যুরিজম হাব। বান্দরবানের থানচি থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তনু হত্যা মামলায় তার ভাই বোন সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ। অপরাধী শনাক্তে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হবে, জানালো সিআইডি। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১। ফরিদপুরে ২ পরিচ্ছন্নতা কর্মীকে কুপিয়ে হত্যা, এলাকাবাসীর বিক্ষোভ। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৮০০ কেজি জাটকা জব্দ, আটক করা যায়নি কাউকেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪ জেলেকে সাজা। চুয়াডাঙ্গা ও গাইবান্ধায় সরকারি ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং নতুন স্বপ্ন নিয়ে দোরগোড়ায় বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক চেতনা উজ্জীবিত করতে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।